সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ। সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি সোনা গায়েব। এই সরকারের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে মন্তব্য নুরুল হক নূরের। সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা উচিত। ইমামের বেতন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত 25। গণপিটুনির নাটক সাজিয়ে খুন করা হয় যুবলীগ নেতাকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ। এস আলম গ্রুপ এই কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে 4 সপ্তাহের মধ্যে এই তালিকা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। রুলে এস আলম গ্রুপ এই কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের নামে মোট কি পরিমাণে ঋণ বিতরণ করা হয়েছে এবং পাচারকৃত অর্থ ফেরাতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে এস আলম গ্রুপ এই কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের শেয়ার বিক্রি ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞার আদেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক, আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে। সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি সোনা গায়েব। বাংলাদেশ সমবায় ব্যাংকে থাকা 12,000 ভরি সোনার কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এফ হাসান আরিফ। রোববার দুপুরে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই কথা জানান। এলজিআরডি উপদেষ্টা বলেন, সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসান আরিফ বলেন, সমবায় দাঁড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ, বোর্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। এই সরকারের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে মন্তব্য নুরুল হক নূরের। অন্তর্বর্তীকালীন সরকারের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, এই সরকারের সফলতা ব্যর্থতার উপর আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের প্রত্যেককে তাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা, মানুষ উপকৃত হচ্ছে কিনা, মানুষের মধ্যে কোনো অসন্তোষ তৈরি হচ্ছে কিনা। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শূন্য পদে বদলির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, আমাদের আন্দোলনের কারণে সরকার আজ গদিতে বসেছে। আমাদের ত্যাগ, আমাদের শ্রম, আমাদের সহ্য করা নির্যাতন নিপীড়নের মাধ্যমেই আজ তারা উপদেষ্টা হয়েছে। আমরা রাজনৈতিক দল, রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটা হচ্ছে তাদের কাজ। তিনি বলেন, ইতোমধ্যে আমি ফেসবুক, ইউটিউব সহ মূলধারার মিডিয়ায় সরকারের ব্যাপক সমালোচনা করেছি, করতে হবে, কারণ তাদের কোনো ভুল পদক্ষেপ মানুষের মধ্যে, পেশাজীবীদের মধ্যে যাতে অসন্তোষ তৈরি না হয়, মানুষের মধ্যে যেন কোনো সংশয় তৈরি না হয়। সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা উচিত মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। ক্রিকেটার সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয় গ্রামীণফোনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চেক গ্রহণ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।
খেলোয়াড় হিসেবে যতটুকু প্রয়োজন সাকিব আল হাসানকে ততটুকু নিরাপত্তা দেওয়া হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা চলছে, উনি বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিসিবি এ বিষয়ে একটা বক্তব্য দিয়েছে, রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব। তিনি বলেন, এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আর একটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি ইলেকশন করেছেন। মানুষের মধ্যে তো দুটো নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দেব। দেশে এলে আমরা সেটা দেব। তার নামে যে হত্যা মামলাটা হয়েছে এটার বিষয়ে আমরা বলেছি, আইন মন্ত্রণালয় বলেছে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই বাদ দেওয়া যায়, বলেন আসিফ মাহমুদ। ইমামের বেতন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত 25। সুনামগঞ্জের মধ্যনগরে মসজিদের ইমামের বেতন ও হিসাব নিকাশ নিয়ে কথা কাটাকাটির জেরে দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের 25 জন আহত হয়েছেন। রবিবার সকাল 10:30টার দিকে উপজেলার চামরদানি ইউনিয়নের টেপিরকোনা গ্রামে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গণপিটুনির নাটক সাজিয়ে খুন করা হয় যুবলীগ নেতাকে। নোয়াখালীর সদর উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুল শহীদকে গণপিটুনির নাটক সাজিয়ে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। এ সংক্রান্ত একটি ভিডিও ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে মারধরে অংশ নেওয়া লোকজন ওই এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের সঙ্গে শহীদের দীর্ঘদিনের বিরোধ ছিল। হত্যাকাণ্ডের ঘটনার ধামাচাপা দিতে এটিকে গণপিটুনি হিসাবে প্রচার করা হয়েছিল বলে এলাকার বাসিন্দাদের ধারণা। গতকাল শনিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার 19 নম্বর চর মটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণ বহর গ্রামের শহীদকে পিটিয়ে খুন করা হয়। নিহত আব্দুস শহীদ ওই গ্রামের মমিনুল্লাহর ছেলে। আব্দুস শহীদের এলাকায় একাধিক বাসিন্দা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে সাবেক এই যুবলীগের নেতা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর এক মামলায় গ্রেপ্তার হলেন আসাদুজ্জামান নূর। মামুন নামের একজনকে হত্যার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। পরে এই মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহমান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এ সময় আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন, অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানিতে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কর্মীদের উদ্দেশ্যে শিবির সেক্রেটারির জরুরি বার্তা। সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে নানা আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সতর্ক করে জরুরি বার্তা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। রোববার দুপুর 2টার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে জরুরি বার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি, সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন। আমরা আমাদের সকল দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই। ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফেসিবাদের নির্মূল। তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে। মহান আল্লাহ আমাদেরকে ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তৌফিক দান করুন, আমিন। চলমান রাজনৈতিক ইস্যুতে নানা সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনুষ্ঠানে কথা বলছেন ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম। আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতি আবারও রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর আশুলিয়া এলাকায় কারখানার মেকানিক্যাল হেল্পার আশরাফুল ইসলাম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মুজিবুর রহমান ভূঁইয়া 7 দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
মুজাহিদুল ইসলামের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিকাল 3টার দিকে আশুলিয়া বাইপাইল এলাকায় 2 থেকে 3 হাজার ছাত্র জনতা আন্দোলন করতে থাকে। এ সময় আসামিদের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়ে ওদের আক্রমণের মুখে পড়ে। তাদের আক্রমণের মুখেই আশরাফুল নিহত হন।